সকাল আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি এর সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানে। সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এবং সেটি হয়ে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে সেরিব্রাল পালসি কি ও এর চিকিৎসা কি। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, ডিপিআরসি। আমন্ত্রণ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ, এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে সেরিব্রাল পালসি কি এবং এর চিকিৎসা সম্পর্কে জানবো। যেহেতু প্রথমেই বিষয়টির সাথে সংযুক্ত আছি যে সেরিব্রাল পালসি বলতে আসলে কি বোঝা যায়, সেটি সম্পর্কে আসলে আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের বাচ্চাদের স্পেশালি অনেক প্রবলেম দেখা দেয়। বাচ্চাদের জন্মের পরপরই বিভিন্ন শারীরিক মানসিক গ্রোথের বিভিন্ন সমস্যা দেখা দেয়। বিভিন্ন কমিউনিকেবল রোগ হয়, নন কমিউনিকেবল রোগ হয়, শ্বাসকষ্ট হয়, বিভিন্ন ডিজঅর্ডার হতে পারে। তার মধ্যে অন্যতম এই সেরিব্রাল পলসি। এই সেরিব্রাল পলসি হচ্ছে মস্তিষ্কে বিভিন্ন কারণে, আমি কারণগুলো আসবো, কারণে যদি অক্সিজেন সাপ্লাই বা ব্লাড সাপ্লাই কম হয় বা আপনার ইনজুরি হয়, তখন এই মস্তিষ্কের যে আমাদের যে ব্রেনের যে সেল থাকে, টিস্যু থাকে, এগুলা ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তখন দেখা যায় যে বাচ্চা আপনি ধরেন 1 বছরের মধ্যে সে হাঁটা চলাফেরা শুরু করার কথা, দৌড়াদৌড়ি করার কথা, মানে আমরা বলি মোটর ডেভেলপমেন্ট। এই যে মোটর ডেভেলপমেন্টে দেখা যায় যে মানে বাচ্চার এই প্রবলেমটা দেখা দিবে যে একটা হাত সে হয়তো নাড়াচ্ছে না বা বসতে পারছে না, বা সে অন্য একটা স্বাভাবিক বয়সী বাচ্চা যে বয়সে যা করার কথা সে তা করছে না, বা তার একটা হাত বেঁকে আছে, একটা পা বেঁকে আছে, বা সে দাঁড়ালো ক্রস করে দাঁড়াচ্ছে, ঠিকমতো দাঁড়াতে পারছে না। এই যে ফিজিক্যালি বিভিন্ন ডিসেবিলিটিগুলো আসে, এর অন্যতম কারণ হচ্ছে সেরিব্রাল পলসি। মস্তিষ্কের মধ্যে যদি কোনো ইনজুরি হয়, যেমন আমরা অ্যাডাল্ট যারা আছি, বয়স্ক, আমাদের যে সমস্যাটা আমরা প্রায় রুগীদের স্ট্রোক বলি, হ্যাঁ, স্ট্রোকে এক পাশ প্যারালাইসিস হয়ে যায়, হেমিপ্লেজিয়া। তো স্ট্রোকটা হচ্ছে মোস্ট অফ দ্য কেস হচ্ছে অ্যাডাল্টদের বেশি এফেক্ট হয়। ঠিক রিভার্স আপনার সেরিব্রাল পলসি হচ্ছে বাচ্চাদের হয়ে থাকে, এবং এটা কিন্তু আপনার একেবারে গর্ভাবস্থা থেকে সমস্যাটা দেখা দিতে পারে। বাচ্চা গর্ভে থাকা অবস্থায় বিভিন্ন ঔষধের এফেক্ট হতে পারে। তারপরে ম্যালনিউট্রিশনে যদি মা ভোগে, তারপরে হচ্ছে যদি মার ঠিকমতো চেক আপ না থাকে, মানে না দেখে, বাচ্চার পজিশন ঠিকমতো না দেখে, এগুলা যদি ফলোআপে না থাকে। মানসিক স্বাস্থ্য খুব ইম্পর্টেন্ট অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সি। মা যদি শারীরিক মানসিক বিভিন্ন সমস্যা ভুগতে থাকে, এবং আফটার ডেলিভারি যখন অনেক সময় আপনারা দেখবেন গ্রামে গঞ্জে বা বিভিন্ন জায়গায় খুব মানে অদক্ষ দায়ী থাকে, বা কাজ জানে না, ডেলিভারি কাজটা জানে না, বা অনেক সময় ডিলে হয় ডেলিভারিতে, তখন কিন্তু হাইপোক্সিয়া হয় ব্রেনের মধ্যে বাচ্চার, তখন এই সমস্যাটা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে বাচ্চা জন্মের কয়েক মাস কয়েক বছর পরেও কিন্তু সেরিব্রাল পলসি হতে পারে। সেই ক্ষেত্রে হতে পারে বাচ্চার বিভিন্ন ধরেন মেনিনজাইটিস, এনি ইনফেকশন, যে কোনো পরিবেশগত জ্বর, বিভিন্ন কারণে জন্ডিস বা ইনফেকশন, যে কোনো কারণে কিন্তু আবার সেরিব্রাল পলসি মানে ব্রেনে ইনজুরি হতে পারে। তো সেরিব্রাল পলসি এমন একটা বাচ্চাদের প্রবলেম, সেটা গর্ভাবস্থায় হতে পারে, অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি, ওই সময় যদি ইনজুরি হয় ব্রেনে, আঘাত পায়, যে কোনো কারণে হতে পারে। ধরেন খুব ফোর্সফুল ডেলিভারি হয়, ফরসেপ ডেলিভারি, এবং মাথা ইনজুরি দিল কোনো কারণে, ডিলে হলো, অথবা আফটার ডেলিভারি সেটা আপনার 1-2 বছরের মধ্যে কিন্তু আপনার বাচ্চার এই সেরিব্রাল পলসি হতে পারে। এটা হচ্ছে একেবারেই মানে কমন একটা ফিচার সেরিব্রাল পলসির। ধরেন বাচ্চা হয়তো সুস্থভাবে জন্মিয়েছে, আমরা অনেক সময় রুগীকে বলি আপনার বাচ্চা কি জন্মের পরে কান্না করেছে কিনা, মানে যে সাইন সিমটমগুলা ন্যাচারাল, একটা বাচ্চা জন্মের পরে কান্না করবে, এটাই স্বাভাবিক। অনেক সময় বাবা মা বলে না, কান্না করে নাই। আবার অনেক বাবা মা মনে হয় না, আমার বাচ্চা তো দিব্যি ভালো ছিল, সুস্থ ছিল, সে স্বাভাবিক সবই করছিল, 6 মাস পর থেকে সে দেখতেছে যে তার এক পাশ নাড়াতে পারে না, বা মুভমেন্টে প্রবলেম,
বিভিন্ন স্ট্রোক রোগীর যে প্রবলেমগুলো হয়, ধরেন এক পাশ প্যারালাইসিস, সেম বাচ্চাদের একই সমস্যা হতে পারে, একটা হাত বেঁকে থাকতে পারে, শক্ত হয়ে যেতে পারে। এখানে সেরিব্রাল পলসি কিন্তু আবার বিভিন্ন টাইপস আছে, স্পেস্টিক টাইপ আছে, অ্যাথোটয়েড টাইপ আছে, ফ্ল্যাসিড টাইপ আছে, অনেক টাইপস আছে। তো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু আপনার ব্রেন ইনজুরি, মানে কতটুক তার ব্রেনে কোন এরিয়াতে হলো। অনেক সময় বাচ্চার আপনার এই মোটর ডেভেলপমেন্টের সাথে আপনার যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু হ্যাম্পার হতে পারে, নাও হতে পারে। একটা বাচ্চা কিছু ওরাল রিফ্লেক্স বা জন্মগত রিফ্লেক্স নিয়ে সে জন্মায়, আফটার দ্যাট সে পরিবেশ থেকে শিখে, কিন্তু দেখা যায় এই সেরিব্রাল পলসি বাচ্চাদের ক্ষেত্রে সেখানে হ্যাম্পারিং হয়, বিকজ তার ব্রেন ফাংশনিং ঠিকমতো কাজ করে না, সে শিখতে পারে না, সে বুঝে না। অনেক সময় আপনি যদি তাকে ডাকেন নাম ধরে, সে তাকায় না। এই জাতীয় কিছু আমরা বলি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এটা হতে পারে সেরিব্রাল পলসির সাথে। তারপরে হচ্ছে আপনার স্পিচ প্রবলেম দেখা দিতে পারে, যেই টাইমে বাচ্চাটা কথা বলার কথা, একটা স্বাভাবিক বাচ্চারা যেই টাইমে কথা বলে বুবু বা আস্তে আস্তে, কথাগুলো তো আস্তে আস্তে আসে, তো এই বাচ্চাদের ক্ষেত্রে ডিলে হয় বা হয় না, বা সে দুই একটা পারে। তারপরে হচ্ছে তার অনেক সময় ভিজুয়াল প্রবলেম হয়। হ্যাঁ, বাচ্চা আপনি শুনছে, আপনার রেসপন্স করতেছে, কিন্তু আপনার দিকে সে তাকাচ্ছে না। এখানে হয়তো চোখের প্রবলেমও তার থাকতে পারে, অনেক সময় হিয়ারিং প্রবলেম থাকতে পারে, বিকজ আমাদের মস্তিষ্ক নট অনলি মোটর, এভরি সেন্টার আমাদের ব্রেনের মধ্যে, সবগুলা সেন্টারে যদি কোনো কারণে কোনো সেন্টারে এফেক্ট হয়, ওই অনুযায়ী তখন এই প্রবলেমটা হয়। কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে মোটর যে সমস্যাগুলা, আপনার গ্রোথ, ডেভেলপমেন্ট, হাঁটা চলা ফেরা, মানে এই যে ফিজিক্যাল ডেভেলপমেন্টই বাচ্চা বেশি এফেক্টেড হয়। আচ্ছা, আপনি এর কারণগুলো আসলে সাথে সাথে বলে দিলেন। এবার জানতে চাইবো যে আপনি যেরকমটা বললেন যে অনেক সময় কিন্তু 1-2 বছর পর্যন্ত বাচ্চা ভালো থাকে, তাহলে বাবা মার আসলে বোঝার উপায়টা কি যে তার বাচ্চা সেরিব্রাল পালসিতে আক্রান্ত? হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় একটা হিস্ট্রি পাওয়া যায়, যে রোগী হয়তো বাচ্চা কোনো একটা জ্বর হয়েছিল বা কোনো একটা ডিজিজে সে কোনোভাবে আক্রান্ত হয়েছিল, এরকম একটা হিস্ট্রি থাকতে পারে। তারপরে বোঝার উপায়টা হচ্ছে, ধরেন 1-2 বছরে তো বাচ্চা সাধারণত হাঁটে, কিন্তু হাঁটার পরে দেখা যায় যে সে খুঁড়ে খুঁড়ে হাঁটতেছে, টেনে টেনে হাঁটছে, বা সে একটা ঠিকমতো গ্রিপ করতে পারছে না, কোনো একটা গ্লাস বা কিছু ধরতে গেলে সে তার যে খেলনাগুলা সে গ্রিপ করতে পারছে না, তার একটা হাত দেখা যায় যে সে উঠাতে পারছে না, আর একটা হাত দিয়ে সে খেলাধুলা করছে। এই যে ফিজিক্যাল ইয়াগুলা, মানে সাইন সিমটমগুলা, তখন বোঝা যায় যে হ্যাঁ, তার প্রবলেম বা এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে আপনারা যে পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কি হয়ে থাকে? সেরিব্রাল পলসি এটা প্রায় আমরা রোগী পাই, এবং এটা আগে এক সময়, ধরেন 10-15 বছর আগে, আমরা এই রোগের ক্ষেত্রে রোগী বা রোগীর গার্জিয়ানরা হতাশ থাকতো, মনে করতো যে এটা একটা অভিশপ্ত জীবন। হ্যাঁ, এবং সামাজিকভাবে মানুষ এটাকে খুব পেয়ে বসতো, মানে বাবা মার সাথে বিভিন্নভাবে তাদেরকে অন্য চোখে দেখতো, যে বাচ্চার এই প্রবলেম, নিশ্চিত কোনো একটা মানে তাদের কোনো সমস্যা। হ্যাঁ, এই থিম থেকে বের হয়ে আসছে আলহামদুলিল্লাহ। এর মূল কারণটা হচ্ছে আমাদের পুনর্বাসন চিকিৎসাটা আমরা এখন অনেক ডেভেলপড বাংলাদেশে, এবং প্রতিটা বাচ্চা আমরা কিন্তু এখন যেগুলো পাচ্ছি এই জাতীয় প্রবলেম, প্রত্যেকটা বাচ্চা সুস্থ হচ্ছে। এর মূল কারণটা হচ্ছে আমাদের ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, আপনি যেটা জানতে চেয়েছেন। এখন এই বাচ্চাটি কি আইদার সেরিব্রাল পলসি না অ্যানাদার ডিজিজ, যেমন অনেক ডিজিজের সাথে বাচ্চার কিন্তু আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করা খুব টাফ। এর সাথে কি তার কোনো মেন্টাল হেলথের প্রবলেম আছে কিনা সেটাও আপনাদের বের করতে হবে আমাদের। যেমন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারগুলো আছে, সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম, অটিজম, তারপরে হচ্ছে আপনার বুদ্ধি প্রতিবন্ধী, তো এইগুলো আরও মিক্সড ভ্যারাইটি হতে পারে। সো এইগুলা অনেক সময় একটা বাচ্চার সবই থাকতে পারে, আবার একটা থাকতে পারে বা দুইটা থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা ফার্স্ট রোগীর হিস্ট্রি নেই, যে বাচ্চাটা জন্মালো কোথায়, কোন এরিয়া, বাবার ইকোনমিক্যাল অবস্থা কি, সোশ্যাল ইকোনমিক্যাল স্ট্যাটাসটা কি, সে কি পরিবেশে বড় হলো, মার মানে বিফোর, মানে অ্যাট দ্য টাইম মানে প্রেগনেন্সিতে তার কি পরিবেশ ছিল, তাদের আগের বাচ্চাদের হিস্ট্রি নেই। এই সকল কিছু নেওয়ার পর যদি আমাদের মনে হয় এই বাচ্চাটা সেরিব্রাল পলসিতে আক্রান্ত, খুব সিম্পল আমরা একটা এমআরআই করতে পারি বা সিটি স্ক্যান ব্রেনের। আচ্ছা, এমআরআই এবং সিটি স্ক্যানে আপনার ব্রেনের ইনজুরিটা খুব সহজেই চলে আসে। আচ্ছা, আর মোস্ট অফ দ্য কেস কিন্তু আমরা
ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি, আচ্ছা। অ্যাসেসমেন্ট অনুযায়ী যে বাচ্চা দেখলেই আমরা বুঝতে পারি যে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে বা সে দাঁড়াতে পারছে না, বা যে বয়সে বাচ্চা হাঁটার কথা সেই বয়সে সে হাঁটছে না, ডিলে হচ্ছে, তার স্পিচ প্রবলেম, তার কমিউনিকেশনের প্রবলেম, বিহেভিয়ারাল প্রবলেম, এই সব মিলিয়ে কিন্তু আমরা উই ক্যান ডায়াগনোস। এখানে শুধু ব্রেন ফাংশন মূলত দেখা, অনেক সময় বাচ্চার খিঁচুনি থাকতে পারে, সেক্ষেত্রে ইইজি খুবই ইম্পর্টেন্ট, আমাদের প্রয়োজনে এই জাতীয় টেস্ট করতে হয়। জি। আবার অনেক সময় বিভিন্ন আপনার ব্লাডের প্রবলেমও থাকতে পারে, সেক্ষেত্রে ব্লাডের সিবিসি বা অন্যান্য মিনারেল টেস্টগুলো, অনেক সময় বাচ্চাদের ভিটামিন ডি বা অন্যান্য মিনারেল ডেফিসিয়েন্সিগুলো থাকতে পারে। তো এগুলো আমরা ব্লাড টেস্টের মাধ্যমে আমরা ক্রস করে দেখি এবং ক্লিনিক্যাল যে ফিচার, বাবা মার ইতিহাস, আগের বাচ্চা এবং তার সাইন সিমটমগুলো নিয়ে আমরা কনফার্ম করতে পারি যে হ্যাঁ এ বাচ্চা সেরিব্রাল পলসিতে আক্রান্ত। এবং খুবই মিনিমাল টেস্ট দ্বারাই আসলে আপনারা হ্যাঁ, ডায়াগনোসিস খুব করে সহজেই থাকেন। বোঝা যায়। জি, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো জানতে চাইবো, সাথে সাথে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, আমাদের দর্শকরাও জানতে চাইছে এই বিষয়গুলো সম্পর্কে। আমাদের একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিজ্ঞাপন বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ফার্স্ট এইড থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইডে। আমরা কথা বলছিলাম সেরিব্রাল পালসি কি ও এর চিকিৎসা নিয়ে। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা ডায়াগনোসিস নিয়ে কথা বলছিলাম এবং সেই সাথে বলছিলাম যে আমাদের দর্শকদেরও অনেক প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো থেকে আসলে কয়েকটি প্রশ্ন রাখছি আপনার কাছে। আমাদের কাছে একজন জানতে চেয়েছেন, স্যার আমার বাচ্চার বয়স 2 বছর, সে এখনও ঠিকমতো হাঁটতে পারে না, ডান হাত ডান পা শক্ত হয়ে থাকে, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ভালো হচ্ছে না, কি করব? হ্যাঁ, এই যে সিমটমটা দেখেন, সে বলছে 2 বছর এবং সে এখনো হাঁটতে পারে না এবং ডান হাত ডান পা, মানে স্ট্রোকের সাথে সেরিব্রাল পলসির কিন্তু একটা মিল থাকে প্রায় আমরা দেখি। এবং যেহেতু বোথ আর আপনার ব্রেইনের ডিজিজ ডিসঅর্ডার, সো মিল থাকাটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে এই রোগীর যেটা, এই বাচ্চাটাও সেরিব্রাল পলসিতে আক্রান্ত, এটার মূলত ট্রিটমেন্ট হচ্ছে সাম মেডিকেশন। এই ক্ষেত্রে নিউরোলজিস্টটা ভালো একটা ভূমিকা পালন করে, উনি একজন ভালো নিউরোলজিস্ট দেখাতে পারে। পাশাপাশি ওনাকে পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, যেমন আমরা যে সাবজেক্ট নিয়ে কাজ করি, ফিজিক্যাল ডিসেবিলিটি, এই যে হাত পা শক্ত হয়ে থাকে, এই ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার আমাদের থেরাপিউটিক ম্যানুভার আছে, বৈজ্ঞানিকভাবে আমাদের আমরা বিভিন্ন এক্সারসাইজ করিয়ে থাকি, রুগীকে স্প্লিন্টিং করানো হয়, রুগীর বাবা মাকে ট্রেনিং দেওয়া হয়। এটা রুগীর অবস্থার উপর নির্ভর করে, ধরেন কতটুক তার স্পেস্টিসিটি বা কতটুক তার টাইটনেস যেটা সে বলছে, এই অনুযায়ী আমরা তাকে পুনর্বাসন করে থাকি এবং তাকে গেইট ট্রেনিং, তাকে ব্যালেন্স ট্রেনিং এবং তার যদি পেইন থাকে পেইন ম্যানেজমেন্ট, সব মিলেই একটা বাচ্চা যদি আমরা টানা কয়েক মাস প্রপার ট্রিটমেন্ট দিতে পারি, সে কিন্তু আবার দেখবেন স্বাভাবিক সুন্দরভাবে চলে আসছে। সর্বোচ্চ 5-6 মাস সময় লাগে এই বাচ্চাগুলা কারেকশন হয়ে আসতে। এটি অত্যন্ত একটি আশার কথা যে 5-6 মাসে একটি বাচ্চা কিন্তু যে মানে 2 বছর যার বয়সে হাঁটতে পারছে না, সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে আছে। আরও একটি প্রশ্ন আছে, তিনি জানতে চেয়েছেন, আমার বাচ্চার বয়স 1 বছর 3 মাস, জন্মের সময় মাথায় আঘাত লেগেছিল, ডাক্তার বলেছেন সেরিব্রাল পালসি হয়েছে, এটা কি সম্পূর্ণভাবে সেরে যায়, এটার চিকিৎসা কি? খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। মা বাবা ভয় পাবে যে মাথা আঘাত পেয়েছে, সেরিব্রাল পলসির কারণে হয়তো তার শারীরিক সমস্যা হচ্ছে, আদৌ ভালো হবে কিনা, সম্পূর্ণ সেরে যাবে কিনা। সেরিব্রাল পলসি রোগীদেরকে আমি আশ্বস্ত করতে চাই, বাচ্চাদের বাবা মা গার্জিয়ান, যে প্রতিটা বাচ্চা ভালো হয়ে যাবে। আচ্ছা, এর মূল কারণটা হচ্ছে যেহেতু ব্রেন ইনজুরি, এবং আমাদের এই ব্রেন ইনজুরিগুলো বাচ্চাদের যখন হয়, এটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আস্তে 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 কিন্তু হিলিং হয়, রিকভারি হয়ে আসে। কিন্তু ওই যে ডিসেবিলিটিটা হয়, ধরেন এক পাশ প্যারালাইসিস বা শক্ত হয়ে গেল বা একটা হাত বেঁকে গেল বা হাঁটতে পারছে না, সেই ডিসেবিলিটির কিন্তু আপনাকে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে, আপনাকে পুনর্বাসন করতেই হবে। তো পুনর্বাসনের পাশাপাশি বাচ্চাকে যদি প্রপার নিউট্রিশনাল ডায়েট দেওয়া হয়, টেক কেয়ার করা হয়, খেয়াল রাখা হয় এবং ফলো আপে থাকা হয়, ডাক্তারদের পরামর্শে চলে, এই বাচ্চা কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। এখন আর সেই মানে আগের যে ধ্যান ধারণা আছে এটা চেঞ্জড। এখন প্রতিটা বাচ্চাই আলহামদুলিল্লাহ সুস্থ হচ্ছে, একটু সময় লাগে, এটা বাচ্চা টু বাচ্চা ভেরি করে, কারো হয়তো 6 মাস লাগে, কারো 1 বছর, কারো 2 বছর লাগে। এক্ষেত্রে অনেক সময় হসপিটালে রেখে কিছুদিন করতে হয়, আবার আমরা কিছু
ট্রিটমেন্ট বা এক্সারসাইজ আমরা বাচ্চাদের বাবা মাকে শিখিয়ে দিই একটা ফলো আপ এবং মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে। ধরেন এটার সাথে শিশু ডাক্তারের প্রয়োজন হতে পারে, নিউরোলজিস্ট, শিশু নিউরোলজিস্টের প্রয়োজন হতে পারে। আমরা যারা পুনর্বাসন রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি আমাদের এখানে মেজর ভূমিকা আমরা পালন করি। তো আমি বাবা মাকে আশ্বস্ত করব যে বাচ্চাটা প্রপার ট্রিটমেন্ট দিলে সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, যেরকমটা আমি একটু সম্পৃক্ত একটি প্রশ্ন রাখতে চাচ্ছি আপনার কাছে, যে যদি কোনো বাচ্চার বাবা মা অবগত না হয় এই বিষয় সম্পর্কে যে তার বাচ্চা সেরেব্রাল পালসি হলে সুস্থ হয়ে যাবে, সে যদি 12-13 বছরে যদি চিকিৎসা করায় তাহলে কি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা ওই যে এটা সামাজিক একটা অনেক সময় মানুষ মনে করে না ভালো হবে না, বাট ইকোনমিক্যাল ফ্যাক্টর জড়িত। তো আফটার 10 বছর পর বাবা মা চিন্তা করলে আমার এখন সে বুঝ জ্ঞান আসলো যে হ্যাঁ বাচ্চাটা অন্য বাচ্চা ভালো হচ্ছে, আমারটা কেন হবে না। হবে হবে এই ক্ষেত্রে হবে, বাট ধরেন ডিসেবিলিটি যদি হয়, ধরেন একটা বাচ্চা কতটুক ডিসেবিলিটি নিয়ে সে আসে, তার কি এক পাশ পুরো প্যারালাইসিস ছিল, বা সে কি একটু হাঁটতে পারতো, সে কি একটু দাঁড়াতে পারতো, বা সে কি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে কিনা, কতটুক ডিসেবিলিটি আগে ছিল ওই অনুযায়ী তার ওই সাকসেসনেসটা আসবে। বাট আমি আশ্বস্ত করতে চাই যে এই জাতীয় বাচ্চারও আপনার যদি প্রপার ট্রিটমেন্ট দেওয়া যায় এই বাচ্চাগুলো প্রায় কাছাকাছি স্বাভাবিক জীবনের কাছে চলে আসবে। একেবারে 100 না হোক, বাট সে তার জীবন যাপন, ব্যক্তিগত জীবন, চাকরি বাকরি সে সব করে চলতে মানে জীবনযাপন পৃথিবীতে করতে অনেকটাই পারবে, স্বাভাবিক জীবনযাপনে চলে ফিরে আসবে। আসতে পারবে। আরও একজন দর্শক প্রশ্ন রেখেছেন ঢাকা থেকে ইমরান খান, তিনি জানতে চেয়েছেন, স্যার আমার স্ত্রী 6 মাসের গর্ভবতী, আমার প্রথম বাচ্চার সেরেব্রাল পালসি আছে, আমার এই বাচ্চার সেরেব্রাল পালসি যেন না হয় সেটার জন্য গর্ভাবস্থায় কি কি মেনে চলতে হবে? খুব ইম্পর্টেন্ট, মানে এই জিনিসটা হচ্ছে আমাদের সচেতনতা ডেভেলপ করতে হবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমি বলেছিলাম আপনাকে যে বিরতির আগে যে সেরিব্রাল পলসি কিন্তু শুরু হয় গর্ভাবস্থা থেকে, আবার ডেলিভারির সময় পরে হতে পারে বাচ্চার। তো এই ক্ষেত্রে মার হেলথ খুব ইম্পর্টেন্ট। আমি বলবো ওনার স্ত্রীকে নিয়মিত গাইনোকোলজিস্ট এবং মানে যারা আছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ তাদেরকে ফলো আপে থাকা, অ্যানোমালিস আল্ট্রাসাউন্ড করে কোনো অ্যানোমালিস আছে কিনা বাচ্চার এটা চেক আপ করা, মার মানসিক স্বাস্থ্যের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, খাবার দাবারে খেয়াল রাখতে হবে। এখানে আয়রন ভিটামিন ডেফিসিয়েন্সি যেন না হয়, পর্যাপ্ত খাবার খাওয়া। অনেকে আবার অতিরিক্ত খাবার খায়, সেটাও করা যাবে না, মানে হেলথের প্রয়োজন। আবার অনেক সময় মারা একেবারে শুয়ে বসে থাকে, এটাও করা যাবে না, হাঁটাহাঁটি করতে হবে, মুভমেন্টের প্রয়োজন আছে। অন্যান্য কোমরবিডিটিস আছে কিনা, ধরেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আরও অনেক রোগ থাকতে পারে মার, এগুলা খেয়াল রাখতে হবে। প্রপার ভ্যাকসিনেশনগুলো সে পাচ্ছে কিনা, হ্যাঁ এগুলা খেয়াল রাখতে হবে। তবে কিছু ক্ষেত্রে জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী, বাট এই ক্ষেত্রে মেজর না। মোস্ট অফ দ্য কজই হচ্ছে আপনার একোয়ার্ড, মানে বাবা মা থেকে মানে পরিবেশ, ডেলিভারি এবং পরবর্তীতে হয়ে থাকে। তো আমার মনে হয় ওনাকে আশ্বস্ত করতে চাই ভয়ের কোনো কারণ নেই, মা টেক কেয়ার করবে এবং ডেলিভারিটা প্রপার জায়গায় করবে। উনি অবশ্যই একজন ডাক্তারের আন্ডারে ডেলিভারিটা হবে, সেটা যেটি হোক, সিজার হোক, নর্মাল ডেলিভারি হোক। এবং আফটার বাচ্চার টেক কেয়ারটা, মানে এখানে অনেক সময় নিউমোনিয়া তাকে, শ্বাসকষ্ট থেকে কিন্তু হাইপোক্সিয়া হয়ে যায় ব্রেনে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আফটার ডেলিভারির কথা আমি বলছি, সিভিয়ার জন্ডিস থেকে কিন্তু হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো জাস্ট আমাদের একটু সচেতন থাকা। আর ডাক্তারি চিকিৎসা যদি রোগী করে সাধারণত এই সমস্যাগুলো দেখা দেয় না। মোস্ট অফ দ্য হচ্ছে আপনার ইগনোরেন্স, মানে আপনি যখন অবজ্ঞা করবেন, অবহেলা করবেন, টাইম টু টাইম কাজটা করবেন না, টেক কেয়ার হবে না, তখন এই প্রবলেমগুলো বাচ্চাদের আমাদের দেখতে পাই। বা হয়ে গেলেও এই যে জ্ঞানের অভাব, জানে না যে আমরা এটা পুনর্বাসন হয় বা বাচ্চাটা সুস্থ হয়, ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন। মানুষ অনেক সময় অপচিকিৎসা করে, বিভিন্ন কবিরাজের কাছে এখনও নিয়ে যায় বা ফেলে রাখে। এখানে আবার ইকোনমিক্যাল ফ্যাক্টর জড়িত মানুষের। তো এটা বাংলাদেশে এখন প্রায় অনেক জায়গায় কিন্তু পুনর্বাসন চিকিৎসা মোটামুটি চালু হয়েছে। আচ্ছা, আমার মনে হয় ওনার এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আরও একজন দর্শকের প্রশ্ন রাখতে চাচ্ছি আপনার কাছে, সেটি হচ্ছে তিনি বলেছেন আমার বাসা বরিশালের ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে আমার বাচ্চার সিপি আছে, বয়স 2+ বছর, সে কথা বোঝে না, কমিউনিকেশন করতে পারে না, সেরেব্রাল পালসি হলে বাচ্চা কি প্রতিবন্ধী হয়ে যায় কিনা? সেরিব্রাল পলসিটা দিস ইজ ওয়ান টাইপ অফ ডিসেবিলিটি। এখন ডিসেবিলিটির কিন্তু বিভিন্ন টাইপস আছে, মানে আমরা যেমন বলি, ধরেন আপনি একটা আঘাত পেলেন, আঘাত পাওয়ার পর আপনি হাত দিয়ে লিখতে পারছেন না আঘাতের কারণে হাতে, দিস ইজ ইম্পেয়ারমেন্ট। মানে এখন আমরা ট্রিটমেন্ট দিলে ইম্পেয়ারমেন্টটা চলে যেতে পারে।
তো তারপরে আপনি আঘাতের পরে যেটা দেখা গেল আপনি লেখতেও পারছেন না, কয়েকদিন পরে আপনার এই হাড়টা টোটালি জামা কাপড়ও পরতে পারতেছে না, মানে আপনার ইমপেয়ারমেন্ট আরও বাড়তেছে। দিস ইজ ডিসেবিলিটি। তো এই ডিসেবিলিটি যদি আপনি কন্টিনিউ করতেই থাকে, ট্রিটমেন্ট না পায়, তাহলে চলে যাবে ওই যেটা উনি বলছে হ্যান্ডিক্যাপ বা টোটালি প্রতিবন্ধী। তো প্রতিবন্ধী বা প্রতিবন্ধকতাটা অনেক পরের টার্ম। তো সেরিব্রাল পলসি বাচ্চা সাধারণত ট্রিটমেন্ট দিলে এই সমস্যাগুলো হয় না বা প্রতিবন্ধকতা আসার সুযোগ থাকে না। তো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই যে সেরিব্রাল পলসি হলেই প্রতিবন্ধকতা হয়ে যাবে বা হবে না, বা ট্রিটমেন্ট দিলেও হবে ভালো হবে না, ব্যাপারটা তা না। অবশ্যই সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আর আপনি যেটা জানতে চেয়েছেন আরেকটা, যেটা আমাদের কাছে উনি প্রশ্ন রেখেছেন যে 2 বছর হয়ে গেছে, ডাক্তার বলেছে তার সিপি আছে, সে কথা বোঝে না এবং কমিউনিকেশন করতে পারে না। কমিউনিকেশন একটা ইম্পর্টেন্ট। আপনি যেটা আরেকটা এটা নিয়ে আমি একটু বলবো। এই ক্ষেত্রে সিপি বাচ্চার কমিউনিকেশন ডিসঅর্ডার হতে পারে। সেটা কেমন হতে পারে? স্পিচ প্রবলেম বা হিয়ারিং প্রবলেম বা চোখের সমস্যা। আমি যেটা বলছি, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়গুলোর সাথে কমিউনিকেশন জড়িত। এখন কমিউনিকেশনের আবার বিভিন্ন ভ্যারাইটি আছে, হ্যাঁ, ডিসেবিলিটির বিভিন্ন ভ্যারাইটি আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো এই বাচ্চার ক্ষেত্রে আমার যেটা মনে হয় ওনাকে একটা অ্যাসেসমেন্ট প্রয়োজন। অ্যাসেসমেন্টটা সেটা যেমন অনেক সময় অটিজম বাচ্চার এই সমস্যাটা দেখা দেয় যে অটিজম বাচ্চাটা ফিজিক্যালি ওকে, তার কোনো সমস্যা নাই, দিস ইজ অলসো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, কিন্তু তার কমিউনিকেশন প্রবলেম। আপনি যখন বলবেন সে তাকাবে না বা সে তার জগতে আছে, ঠিক না? আপনি হিয়ারিং টেস্ট করবেন, ওকে, চোখ ঠিক আছে, তার মানে মানে ওরাল সব কিছু ঠিক আছে, বাট সে কিন্তু হ্যাঁ সে কমিউনিকেশন করতেছে না। তো আমার মনে হয় এক্ষেত্রে অ্যাসেসমেন্ট প্রয়োজন। এবং আমার মনে হয় বাংলাদেশের এই বিষয়ে কিন্তু মোটামুটি সচেতনতা হচ্ছে, ডেভেলপ হচ্ছে, সচেতনতা হচ্ছে এবং সচেতনতা আমরা আশা করছি ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। অনেক কিছু আসলে জানার ছিল এই বিষয়গুলো সম্পর্কে, বাবা মারাও আসলে অনেক আগ্রহী এই বিষয়ে জানার জন্য। সময় স্বল্পতার জন্য আজকে সম্ভব হয়নি, আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। অত্যন্ত ধন্যবাদ আপনার অত্যন্ত মূল্যবান সময়ের জন্য। আপনাকে ধন্যবাদ। এটি নিউজের দর্শক এবং কলাকুশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। সেরিব্রাল পালসি কি ও এর চিকিৎসা কি সেই প্রসঙ্গে আপনাদেরকে অনেক কিছুই জানানোর চেষ্টা করেছি। আমি জানি আরও অনেক কিছু জানার ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য আজ হয়তো সম্ভব হয়নি। আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন নিউজের সাথেই থাকবেন।